हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जनरल स्टाडिज फर गवर्नमेंट जॉब्स। तो आज আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 120 এবং যারা রিসেন্টলি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য এই মক টেস্টটা স্পেশালি। এর আগের পার্টগুলো যারা দেখোনি 119 পর্যন্ত পার্ট ভিডিও ডেসক্রিপশনে আমি একটা প্লেলিস্ট দিয়ে রাখবো, সেখানে অবশ্যই দেখে নেবে। এবং আজকে আমরা 120 নম্বর মক টেস্ট শুরু করছি। তো টোটাল 50+ কোশ্চেন আছে, ঠিক আছে। তো আউট অফ 50 তোমাদের কিন্তু 35+ স্কোর করতেই হবে এই সেটটাতে। খুব ইজি একটা সেট বানিয়েছি তোমাদের একদম মিসলিনিয়াসের সিলেবাস অনুযায়ী। তো ফার্স্ট কোশ্চেন তাড়াতাড়ি অ্যান্সার করো। নিম্নলিখিত সম্প্রদায়গুলির মধ্যে কারা ইলবার্ট বিলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিল? তাড়াতাড়ি কমেন্ট করো। এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি ডাব্লিউবিসিএস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা এবং আদার্স অনেক এক্সামেই প্রশ্নটা এসেছে। তো এখানে এটা অ্যান্সার কী হবে? 1 নম্বর প্রশ্ন অপশন সি, ইঙ্গো ভারতীয় সম্প্রদায়, বোথ তারা ইলবার্ট বিলের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছিল। এবার চলে আসি 2 নম্বর প্রশ্নে। দাদাভাই নৌরোজি কর্তৃক প্রণোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে? আরেকবার বলছি, দাদাভাই নৌরোজি কর্তৃক প্রণোদিত সম্পদ নির্গমন তত্ত্বকে বিস্তারিত করেছিলেন কে? কী হবে অ্যান্সার? এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্সেও এসেছে। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। থার্ড প্রশ্ন তো তোমাদের অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ ছিল কোনটি? অসহযোগ আন্দোলন শুরু করার তাৎক্ষণিক কারণ। তো অপশনগুলো দেখো, খিলাফত পুনঃপ্রতিষ্ঠা, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 1919 সালের ভারত শাসন আইন নিয়ে অসন্তোষ। তো মেন রিজন হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। কত সালে হয়েছিল? 1919 সালে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, মেগাস্থিনিস কে ছিলেন? ভালোভাবে অপশনগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। মেগাস্থিনিস কে ছিলেন? হিস্ট্রি থেকে তোমাদের 5টি ম্যাক্সিমাম কি 6টি কোশ্চেন থাকবে, ওকে। 2018তে তোমাদের প্রায় 9টার মতো কোশ্চেন ছিল, তো তোমরা ধরে নাও 6 থেকে 9টার মতো প্রশ্ন থাকবে। তো মেগাস্থিনিস ছিলেন সেলুকাসের দূত, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন, ওকে, কে সেলুকাসই পাঠিয়েছিলেন। এবং মেগাস্থিনিসের লিখিত গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা। গুপ্তবংশীয় স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? এটা তোমাদের ডাব্লিউবিসিএস মেন্স 2014 কোশ্চেন, ওকে, মেন্স 2014 কোশ্চেন। গুপ্তবংশীয় স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত? অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো গুপ্তবংশীয় স্বর্ণমুদ্রা এগুলি দিনার নামে পরিচিত, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। গুপ্তযুগের গ্রন্থ নবনিত্যকাম কোন বিষয়ে লেখা? গুপ্তযুগের একটি গ্রন্থ হচ্ছে নবনিত্যকাম, এটি কোন বিষয়ের ওপর লেখা? কমেন্ট করো তাড়াতাড়ি। তো এটি মেনলি মেডিসিন বা চিকিৎসাবিদ্যার ওপর লেখা, অপশন এ হবে এটার অ্যান্সার। ভারতের জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইস রিসার্চ কোথায় এটা অবস্থিত? তো তোমাদের দেখবে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে, সেখানে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, ওকে। তার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। তো যেখান থেকে খুশি পড়ে নেবে পরীক্ষার আগে, এখান থেকে একটা প্রশ্ন আসবে। তো মনে রাখবে এটি হচ্ছে কোজিকোড বা কালিকোটে অবস্থিত, এখন বর্তমান নাম হয়ে গেছে কোজিকোড। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। কালিকট অপশনে না থাকতেও পারে, কোজিকোডই অপশনে থাকবে। নিম্নলিখিত পর্বতশ্রেণীর মধ্যে কোনটি ভারতে অবস্থিত? জিওগ্রাফি থেকে তোমাদের 4-5টা কোশ্চেন থাকবে, তো অবশ্যই অ্যান্সার করো। নিম্নলিখিত পর্বতশ্রেণীর মধ্যে কোনটি ভারতে অবস্থিত? এগুলোর মধ্যে তো মনে রাখবে এগুলোর মধ্যে পীর পাঞ্জল এটি ভারতে অবস্থিত। গ্রেটার হিমালয়ের অপর নাম কি? এটা তোমাদের মিসলিনিয়াসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। গ্রেটার হিমালয়ের অপর নাম কি? অপশানগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। তো মেনলি হিমালয় 3টে পার্ট আছে, এক হচ্ছে গ্রেটার হিমালয়, সেকেন্ড হচ্ছে লেজার হিমালয় এবং থার্ড হচ্ছে আউটার হিমালয়। তো গ্রেটার হিমালয় এটি হিমাদ্রি নামে পরিচিত, সেকেন্ড যেটা লেজার হিমালয় সেটা হিমাচল নামে পরিচিত, এবং অপশন ডিতে দেখতে পাচ্ছ শিবালিক, এটা হচ্ছে আউটার হিমালয়, আউটার হিমালয় নামে পরিচিত। 10 নম্বর প্রশ্ন, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? তো দেখো এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেই হিসাবে সেখান থেকে এটা প্রশ্নগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি সিলেক্ট করছে, ওকে। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সেপারেট ভিডিও মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে, অবশ্যই দেখে নেবে। তো দেখো নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটি অবস্থিত হচ্ছে কোথায়? উত্তরাখণ্ডে। এবং এই যে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এটা এস্টাবলিশ হয়েছিল 1942 সালে,
1982 সালে, এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়েছিল 1988 সালে। তাই দুটোই তোমাদের মনে রাখতে হবে যে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ এস্টাবলিশ হয়েছিল 1982 এবং এটা উত্তরাখণ্ডে অবস্থিত, এবং এটা 1988 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয়েছিল। পরবর্তী প্রশ্নে চলে আসি, মারিয়া উপজাতি নিচের কোথায় বসবাস করে? এগুলোর মধ্যে কোথায় মারিয়া উপজাতি বসবাস করে? তো অপশনগুলো দেখো এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এটাও তোমাদের WBCS মেন্সের প্রশ্ন। তো এখানে এটা অ্যান্সার কী হবে? এখানে অ্যান্সার হচ্ছে বস্তর। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? এগুলোর মধ্যে কোনটি ব্রহ্মপুত্রের উপনদী? তাড়াতাড়ি কমেন্ট করে দাও। তো সুবনশিরি, অপশন ডি দেখতে পাচ্ছ সুবনশিরি, এটি হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী। তুঙ্গাভদ্রা জলবন্টন সংক্রান্ত সমস্যা মানে হচ্ছে ওয়াটার ডিসপিউট নিচের কোন রাজ্যের মধ্যে অবস্থিত? তো দেখো তুঙ্গাভদ্রা নিয়ে একটা জলবন্টন সমস্যা রয়েছে, তারপরে দেখো কাবেরী জলবন্টন নিয়ে একটা সমস্যা রয়েছে। তো এই ওয়াটার রিলেটেড ডিস্ট্রিবিউট রিলেটেড যে সংক্রান্ত জলবন্টন সংক্রান্ত সমস্যা, সেখান থেকে একটা প্রশ্ন পিএসসি বা পুলিশ যে কোনো পরীক্ষায় রিসেন্টলি আসছে। তো দেখো তুঙ্গাভদ্রা জলবন্টন সংক্রান্ত সমস্যা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা এবং তেলেঙ্গানা এই তিনটি স্টেটের মধ্যে রয়েছে, কিন্তু পরীক্ষায় তোমাদের এই দুটো অপশন ছিল বলে এই দুটো অপশনই রেখেছি। তো তেলেঙ্গানা এর সাথে অ্যাড করে নেবে। এবং অপশন সিতে দেখতে পাচ্ছ তামিলনাড়ু এবং কর্ণাটক, এদের দুজনের মধ্যে কাবেরী নদীর জল নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। তো এখানে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী 40 নম্বর কোশ্চেন চলে আসছি, দেখো কী বলেছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যেটাকে সেল বলা হয়। তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয়েছিল? তো এখানে একটু কনফিউজিং হয়ে যাবে অনেকজন। তো দেখো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অপশন অনুযায়ী এখানে এটা অ্যান্সার হচ্ছে 1973 সালে। এবার কিছু হিস্ট্রি তোমাদের জানতে হবে যে এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যখন এস্টাবলিশ হয়েছিল তখন তার নাম ছিল হিন্দুস্তান স্টিল লিমিটেড, HSL, এবং তখন এটা এস্টাবলিশ হয়েছিল 1954 সালে। পরবর্তীকালে 1972 সালে একটা ড্রাফট কাটা হয় এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া স্থাপিত হবে বলে, এবং এটা স্থাপিত হয়েছিল জানুয়ারির ফার্স্ট উইক ও সেকেন্ড উইক 1973-তে। ওকে, তাহলে অপশন অনুযায়ী এখানে তোমাকে অ্যান্সার কী হবে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এটি স্থাপিত হয়েছিল জানুয়ারি 1973 সালে। অপশন বি হয়ে যাবে এটার অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি রাজ্য ভুটানের সঙ্গে কোনো সীমানা স্পর্শ করেনি? তো এই বাউন্ডারি রিলেটেড প্রশ্ন তোমরা বিভিন্ন এক্সামে দেখতে পাচ্ছ। ওকে, তো পিএসসির পরীক্ষায় বাউন্ডারি রিলেটেড প্রশ্ন আসছে। তো ভুটান 4টে ভারতীয় স্টেটের সাথে সীমানা স্পর্শ করে। কার কার সাথে? অরুণাচল প্রদেশ, আসাম, সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল, এই 4টি স্টেটের সাথে ভুটান সীমানা শেয়ার করে। কার সাথে সীমানা শেয়ার করে না? বিহারের সাথে। তাহলে এখানে এটা অ্যান্সার কী হবে? অপশন ডি, কারণ কার সাথে সীমানা স্পর্শ করেনি বলেছে। পিএসসির পরীক্ষায় লাস্ট পর্যন্ত কোশ্চেনটা পড়বে অবশ্যই। ওকে, নিচের কোনটি লেগুন নয়? তো এগুলোর মধ্যে চিল্কা হ্রদ, পুলিকট হ্রদ, অষ্টমুদি হ্রদ, রেণুকা হ্রদ, এগুলোর মধ্যে কোনটি লেগুন নয় সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন। তো দেখি কে সঠিক অ্যান্সার দিতে পারে। তো দেখো এখানে এটার অ্যান্সার কী হবে? রেণুকা হ্রদ, এটি কোনো লেগুন নয়। এছাড়া দেখো অষ্টমুদি হ্রদ, চিল্কা হ্রদ, পুলিকট হ্রদ, এগুলো সবই হচ্ছে লেগুন। এবার দেখো এই যে আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যা রাজ্যে। রেণুকা হ্রদ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত? কেরালা রাজ্যে। তো তোমরা এটা কমেন্ট করে দিও পুলিকট এটি 2টি স্টেটের মধ্যে অবস্থিত, সেই 2টি স্টেট নাম কমেন্ট করবে তোমরা। ওকে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক নিম্নের কোন রাজ্যে অবস্থিত? ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক, দেখো এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। তো এটা কমেন্ট করো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো যারা এনটিপিসি প্রিপারেশন নিচ্ছ তোমাদেরও কিন্তু এই সিলেবাসটা খুব কাজে লাগবে। তার সাথে তোমাদের আরেকটা পরীক্ষা আছে মার্চের ওয়েস্ট বেঙ্গল পিএসসির 23 তারিখে, আমি ভুলে গেলাম কোন একটা পরীক্ষা আছে। তো সেখানেও কিন্তু এই সেম সিলেবাস। তো এই পরীক্ষাগুলোতে তোমাদের এগুলো খুব কাজে লাগবে। এনটিপিসি এবং মিসলিনিয়াস একদম সেম সিলেবাস। তো এনটিপিসি যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের এখান থেকেও অনেকটা রিভাইজ হয়ে যাবে। ওকে, এবং এনটিপিসি স্ট্যান্ডার্ড তোমরা জানো এবার কিন্তু বাড়বে। তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক এটি উত্তরাখণ্ডে অবস্থিত। পরবর্তী প্রশ্নে চলে আসছি, ভারতীয় গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? ভারতীয় গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা মানে যে সেন্ট্রাল পাওয়ার সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু।
এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন অ্যাডভাইজারি কমিটি অফ ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকারের অ্যাডভাইজার কমিটির চেয়ারম্যান ছিলেন কে বা সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরবর্তী প্রশ্নে চলে আসি, নিম্নলিখিতর মধ্যে কে গণপরিষদের খসড়া প্রণয়ন কমিটির পরামর্শদাতা ছিলেন? লিগ্যাল অ্যাডভাইজার, আইনি পরামর্শদাতা কে ছিলেন খসড়া কমিটির? তো এই প্রশ্নটা যত সম্ভব এই ধরনের প্রশ্ন একটা তোমাদের রিসেন্টলি এক্সামেও এসেছে এবং ডাব্লিউবিসিসিতেও এসেছে এই প্রশ্নটা। তো এটার অ্যান্সার হচ্ছে BN রাও। অপশন তিনি হচ্ছেন লিগ্যাল অ্যাডভাইজার বা আইনি পরামর্শদাতা। ওকে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, খসড়া কমিটির চেয়ারম্যান কি? খসড়া কমিটি মনে হচ্ছে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যানকে, এটা তো তোমরা সবাই পারবে, খুব ইজি প্রশ্ন। তো দেখো, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর BR আম্বেদকর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর BR আম্বেদকর। পরবর্তী, এইখানে প্রশ্নটা আবার বাদ পড়ে গেছে, বেশ 22 নম্বর প্রশ্নের অ্যান্সার দাও। কোন বা কার পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল? কমেন্ট করো তাড়াতাড়ি, খুব ইজি প্রশ্ন। তো এখানে এটা অ্যান্সার কী হবে? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়েছিল। এবার জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন, কনস্টিটিউশন তো হলো, কনস্টিটিউশন থেকে 6 থেকে 7টা প্রশ্ন আসবে। এইগুলোই তোমাদের কিন্তু প্লাস পয়েন্ট যারা ডাব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন নিয়েছো। তো তোমরা কনস্টিটিউশনটা ভালোভাবে পড়া আছে, যাদের নেই তাদের একটু অসুবিধা হয়ে যাবে। তো আগের পার্টগুলো কিন্তু অবশ্যই দেখবে, আগে আমরা অনেক প্রশ্ন করেছি, লাইভ মক টেস্টে যত কোশ্চেন আছে সব তোমরা করে যেও, দেখবে পরীক্ষায় পাবে কমন অনেক। তো পরের প্রশ্ন, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে? এটা তোমাদের মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কে? তো মোটর কি করে? তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। এবার দেখো অপশন সিতে দেখতে পাচ্ছ ডায়নামো কি করে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। রেকটিফায়ার কি করে? রেকটিফায়ার করে অল্টারনেটিভ কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে, মানে এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে। নিচের কোনটি উপচুম্বকীয়? মানে হচ্ছে প্যারাম্যাগনেটিক। তো এগুলোর মধ্যে কোনটি উপচুম্বকীয়? তাড়াতাড়ি কমেন্ট করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এনটিপিসি, তোমাদের ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, 3টে পরীক্ষাতে এসেছে। 2018 গ্রুপ ডিতে এসেছিল রেলের। তো নিম্নে কোনটি উপচুম্বকীয়? এগুলোর মধ্যে হচ্ছে দেখো অক্সিজেন, এটি হচ্ছে উপচুম্বকীয়। পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসি 2016তে এই প্রশ্নটা এসেছে। এসআইতে, মানে এসআই পদ্ধতিতে তড়িতের আধানের একক কী? তড়িৎ আধানের একক কী? এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী? ইলেকট্রিক চার্জ। তড়িৎ আধান মানে হচ্ছে ইলেকট্রিক চার্জ। তো ইলেকট্রিক চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। এবং অপশন এতে দেখতে পাচ্ছ ভোল্ট। তো ভোল্ট হচ্ছে এক ভোল্টেজের একক, আরেকটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তো ভোল্টেজ তো তোমাদের পরীক্ষায় আসবে না, আসবে পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিট কি? তো পোটেনশিয়াল ডিফারেন্স এর ইউনিট হচ্ছে ভোল্ট, এটা মনে রাখবে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কোনটি ব্যবহৃত হয়? বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় কোনটি? কাঁচের আচ্ছাদন, রবারের আচ্ছাদন, পিতলের আচ্ছাদন, কাঁচা লোহার আচ্ছাদন। তো এখানে এটা অ্যান্সার কী হবে? বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয় কাঁচা লোহার আচ্ছাদন। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, কাঁচা লোহা বলেছে কিন্তু। এরপর 27 নম্বর প্রশ্ন, গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় কোন সজ্জায়? তো এটা মনে হয় প্রায় দিনই আমার রিপিট হয়ে যাচ্ছে, তো এই প্রশ্নটাকে এবার বাদ দিতে হবে। তো দেখো, গৃহের তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সাথে সমান্তরাল, মানে হচ্ছে প্যারালাল সজ্জায় সজ্জিত থাকে। অপশন বি হবে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কি হয়? দেখো, অর্ধপরিবাহী মনে হচ্ছে সেমিকন্ডাক্টর। তো যখন টেম্পারেচার বাড়তে থাকে তখন সেমিকন্ডাক্টর এর রোধ, মানে সেমিকন্ডাক্টরের রেজিস্ট্যান্স কি হয়? কমতে থাকে। এবং যদি প্রশ্ন আসতো তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবাহী, অর্ধপরিবাহী না দিয়ে পরিবাহী মানে হচ্ছে কন্ডাক্টরের রোধ কী হবে? তো তখন সেটা বেড়ে যেত। সেমিকন্ডাক্টর থাকলে কমে যায়, কন্ডাক্টর থাকলে বেড়ে যায়। তো এখানে কী দিয়েছে? সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোনো অর্ধপরিবাহী রোধ রেজিস্ট্যান্স কমে যায়। তো অপশান ডি হবে এখানে এটার অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, পৃথিবীতে বস্তুর মুক্তিবেগের মান কত? খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের রিসেন্টলি পরীক্ষায় এসেছে। তো পৃথিবীতে বস্তুর মুক্তিবেগ মানে হচ্ছে এসকেপ ভেলোসিটি। এসকেপ ভেলোসিটি কত? এসকেপ ভেলোসিটি কত? তো বস্তুর মুক্তিবেগের মান হচ্ছে বা এসকেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড, এইটা মনে রাখবে। এই দেখো কিলোমিটার পার আওয়ারও আছে, আওয়ার নয়, কিলোমিটার পার সেকেন্ড। নিচের কোন স্থানে বস্তুর ওজন সর্বোচ্চ? তো এইটা তো তোমরা সবাই পারবে। কোন স্থানে বস্তুর ওজন সর্বোচ্চ? তোমাদের বারবার বলেছি যে মেরু অঞ্চলে বস্তুর ওজন সবসময় সর্বোচ্চ হয়। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত? জি এর মান বা অভিকর্ষজ ত্বরণের মান কত? অপশানগুলো ভালোভাবে লক্ষ্য করবে এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার হয়, ওকে, মনে থাকবে যেন। অপশন বি। দুটি বস্তুর মধ্যবর্তী স্থানের দূরত্ব যদি দ্বিগুণ করা হয় তাহলে ওদের মধ্যে মহাকর্ষীয় বলের মান কি হবে? দুটি বস্তু আছে, এদের মধ্যে যে দূরত্ব এটাকে আরও ডবল করে দেওয়া হলো, মানে এত দূর পর্যন্ত করে দেওয়া হলো, মনে করো ডবল হয়ে গেল। তাহলে এদের মধ্যে যে মহাকর্ষীয় বল তার সেটা কি হবে? তো যেটা ছিল তার 1/4 হয়ে যাবে, 1/4 হয়ে যাবে। তো অপশন ডি হবে এটার অ্যান্সার। তারপর একটা রেলওয়ে গ্রুপ ডি 2018 প্রশ্ন, সার্বজনীন মহাকর্ষীয় সূত্রের প্রবক্তা হলেন কে? সার্বজনীন মহাকর্ষীয় সূত্রের প্রবক্তা হলেন কে? এটা অ্যান্সার কি হবে? নিউটন। তো এটা তোমরা সবাই পারবে। নিচের কোনটি সঠিক নয়? দেখো এইটা ভালোভাবে লজিক দিয়ে পড়বে তবে কিন্তু এটার অ্যান্সার করতে পারবে। বলের একক দিয়েছে কেজি মিটার পার সেকেন্ড, 1 কেজি ভরে কোনো বস্তুর ওজন 9.8 নিউটন, চাপের একক পাস্কাল এবং পৃথিবী কেন্দ্রে বস্তুর ওজন 0। তো যদি তোমার সঠিকভাবে পড়া থাকো এটা তোমরা সবাই জানো, পৃথিবী কেন্দ্রে বস্তুর ওজন 0, চাপের একক পাস্কাল এবং 1 কেজি ভরের ওজন 9.8 নিউটন। কিন্তু যদি না জানা থাকে এইগুলো সম্বন্ধে তুমি যদি সঠিক ধারণা না থাকে তখন কী করে করবে? দেখো বলের একক এখানে কি দিয়েছে? কেজি মিটার পার সেকেন্ড। এটা বার করবে কি করে বলের একক? তো এ মনে হচ্ছে ফোর্স, ওকে, ফোর্স আমরা কি লিখতে পারি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ওকে। ফোর্স ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফোর্স মনে হচ্ছে বল, মাস মনে হচ্ছে ভর এবং অ্যাক্সেলারেশন মনে হচ্ছে ত্বরণ, ওকে। তো এবার দেখো মাসের ইউনিট কি? মাস বা ভরের ইউনিট কি হচ্ছে? কেজি, ওকে। অ্যাক্সেলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখান থেকে তোমার আসছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফোর্সের ইউনিট এখানে দেওয়া আছে কি? কেজি মিটার পার সেকেন্ড দেওয়া আছে, সেকেন্ড স্কোয়ার দেওয়া নাই। তাহলে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে যে এটা সঠিক নয়, অপশন 1 নম্বর। তাহলে তোমার যখন এই 4টে অপশনই তোমার কাছে ক্লিয়ার থাকবে তখন তোমার সায়েন্সে খুব ভালো প্রিপারেশন হয়ে আছে, তুমি বুঝতে পারবে, ওকে। ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটির সাথে পাওয়া যায়? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায়? তো ভরবেগের সংরক্ষণ সূত্র নিউটনের 3rd ল থেকে পাওয়া যায়। আবার সেম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি বলের একক নয়? এটা কোনটি হবে? ঠিক আছে, তো নিচের কোনটি বলের একক নয়? তো বলের একক কিছুক্ষণ আগেই পড়লাম, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা বলের একক। নিউটন আমরা আগেই জানি এসআই ইউনিট। বলের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। তাহলে নয় কোনটা? পাস্কাল। পাস্কাল ইউনিট কি? প্রেসার বা চাপের একক হচ্ছে পাস্কাল। তো এটাও তোমরা পারলে। তো 4টে অপশনই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। এই প্রশ্নটা দেখো অনেকজনা ভুল করবে। কি বলেছে? বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে? তো এখানে একটা জিনিস আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দিচ্ছি, মনে রাখবে যে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে এবং দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায় বলের পরিমাণগত সংজ্ঞা। গুণগত সংজ্ঞা প্রথম গতিসূত্র থেকে এবং পরিমাণগত সংজ্ঞা দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে এখানে প্রশ্ন দিয়েছে গুণগত, তাহলে অ্যান্সার কী হবে? অপশন এ প্রথম গতিসূত্র। যদি প্রশ্ন থাকতো যে পরিমাণগত তখন অ্যান্সার হতো দ্বিতীয় গতিসূত্র, ওকে। পরবর্তী প্রশ্ন, নিউটন তার গতিসূত্র যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন সেটার নাম কি? সেই গ্রন্থের নাম কি? তো
এটা তোমাদের কাছে নতুন প্রশ্ন। নিউটন তার গতিসূত্রগুলি যে গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন তা হলো, তো এটা সেই বইটির নাম হচ্ছে প্রিন্সিপিয়া ম্যাথমেটিক, প্রিন্সিপিয়া ম্যাথমেটিক। ওকে, অপশন বি হবে এটার অ্যান্সার। পরবর্তী প্রশ্ন স্ট্যাটিক জিকে এখান থেকে শুরু হচ্ছে। আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যের পরিবেশিত হয়, বা কোন রাজ্যের এটা আঞ্চলিক নৃত্য হিতক? তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলিনিয়াস 2018 প্রশ্ন। তো এটা হচ্ছে জম্মু কাশ্মীরের। এর সাথে মনে রাখবে মণিপুরের ড্যান্স ফর্ম হচ্ছে মণিপুরি, এবং মণিপুরি ড্যান্স ফর্ম জাগোই নামে পরিচিত, JAGOI। ওকে, তো প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে, জাগোই কোন দেশের কোন স্টেটের ড্যান্স ফর্ম? তো মণিপুরি ড্যান্স ফর্মকে বলা হয় জাগোই ড্যান্স ফর্ম। ওকে, এবার প্রশ্ন দেখো মিজোরাম, মিজোরামের ড্যান্স ফর্মের নাম কি বা আঞ্চলিক নৃত্য? সেটার নাম হচ্ছে চিরও বা চেরয়, CHERAW। ওকে, এবং অপশন ডি কেরালা, কেরালার ড্যান্স ফর্ম অনেকগুলো আছে, কথাকলি, মোহিনী আট্টম, কালিয়াট্টম, এই ধরনের হচ্ছে কেরালার ড্যান্স ফর্ম। পরবর্তী প্রশ্ন 40 নম্বর কোশ্চেন আমরা চলে এসেছি। দেখো কি বলেছে, দ্য রোড অ্যাহেড এই বইটির লেখককে? দ্য রোড অ্যাহেড বইটির লেখককে? তোমাদের 2018 মিসলেনিয়াস পরীক্ষায় 6টি বুকস অ্যান্ড অথার্স থেকে প্রশ্ন এসেছিল, 6টি, একটা দুটো নয়, 6টি। তো এখানে এটা অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, বিল গেটস। তো দেখো তোমাদের একটা কথা বলে রাখি, যারা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছ, মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে দেখবে 26 কি 27 ধরনের ভিডিও আছে, ওইটা পুরোটা কমপ্লিট করবে। তারপর যদি টাইম পাও তবে নিজে পড়তে পারো, কিন্তু ওইটা পরীক্ষার আগে কিন্তু কমপ্লিট করে দিও। ওইটা যদি ছেড়ে চলে যাও তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। ওকে, তো দেখো দ্য রোড অ্যাহেড এই বইটির লেখক হচ্ছেন বিল গেটস। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এর রচয়িতা কে? ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট এই বইটির রচয়িতা হচ্ছেন ডস্টয়েভস্কি। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, এটা তোমাদের রিসেন্টলি পরীক্ষায় এসেছে। এ হন্টেড হাউস কে রচনা করেছিলেন? এ হন্টেড হাউস, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের মিসলেনিয়াস পরীক্ষায় আসবে। ওকে, তো এ হন্টেড হাউস এটি রচনা করেছেন ভার্জিনিয়া উলফ। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। পরের প্রশ্ন, অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? এনাদের মধ্যে কে অলিম্পিকে প্রথম ভারতীয় মহিলা যিনি পদক জিতেছিলেন? মানে তিনি জিতেছিলেন কোনটা? ব্রোঞ্জ জিতেছিলেন ওয়েট লিফটিং ক্যাটাগরিতে। কে তিনি? তিনি হচ্ছেন কর্ণাম মালেশ্বরী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 2000 সালের যে সিডনি অলিম্পিক হয়েছিল, সিডনিতে যে অলিম্পিক হয়েছিল সেখানে কর্ণাম মালেশ্বরী তিনি ওয়েট লিফটিং ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন, যেটা মনে রাখবে। আত্মঘাতী বাঙালি বইটির রচয়িতা কে? আত্মঘাতী বাঙালি বইটি কে রচনা করেছেন? তো আত্মঘাতী বাঙালি বইটি রচনা করেছেন নীরদ সি চৌধুরী। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। মুসলিম ব্রাদারহুড এটি কোন দেশের রাজনৈতিক সংগঠন? মুসলিম ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক সংগঠন? তো মনে রাখবে মুসলিম ব্রাদারহুড এটি হচ্ছে মিশরের বা ইজিপ্টের রাজনৈতিক সংগঠন। অপশন বি হবে এটার অ্যান্সার। সংযুক্তা পাণিগ্রহী তিনি যে ধরনের নাচের সাথে যুক্ত বা নাচের জন্য বিখ্যাত? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এসএসসি সিজিএল সিএইচএসএল সব পরীক্ষাতে প্রশ্নটা এসছে, তোমাদের মিসলেনিয়াসে প্রিভিয়াস ইয়ারও যত সম্ভব প্রশ্নটা আছে। তো সংযুক্তা পাণিগ্রহী তিনি হচ্ছেন ওড়িশি ড্যান্স ফর্মের সাথে যুক্ত। অপশন বি হবে এটার অ্যান্সার। ওস্তাদ আমজাদ আলী খান তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটাও কিন্তু মিশন স্ট্র্যাটেজিকের প্লেলিস্টে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে। তো ওস্তাদ আমজাদ আলী খান তিনি শারদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। কোন বিষয়ের উপর গবেষণার জন্য সেলিম আলী বিখ্যাত? এটা আগের দিন আমি তোমাদের বলেছিলাম। কোন বিষয়ে গবেষণার উপর সেলিম আলী বিখ্যাত? তো তিনি একজন হচ্ছেন পক্ষী বিশেষজ্ঞ। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এই প্রশ্নটা আগে একদিন আমি পড়েছিলাম, কিছু ভুল ইনফরমেশন দিয়েছিলাম, সেটা এখানে ঠিক করে দিচ্ছি। সেটা দেখো ইউনেস্কো দ্বারা ম্যাপ প্রোগ্রাম শুরু হয়েছিল কত সালে? তো এটার অ্যান্সার আমি ঠিকই দিয়েছিলাম 1971 সালে। এবার আমি এই যে ম্যাপ প্রোগ্রাম এটার ফুল ফর্মটা আমি তোমাদের ভুল দিয়েছিলাম, তো এটার অ্যান্সার হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। ওকে, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, ম্যাপের ফুল ফর্ম। তো এটা মনে রাখবে। তো তোমরা একটু কাজ করো, ইউনেস্কোর ফুল ফর্ম কী এবং এর হেডকোয়ার্টার কোথায় কমেন্ট করে দিও।
50 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম স্থাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ হলো কোনটি? এগুলোর মধ্যে কোনটা হচ্ছে ভারতের প্রথম স্থাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ? তো এটা হচ্ছে নীলগিরি, এটি হচ্ছে প্রথম স্থাপিত বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটকা, এই 3টে স্টেট মিলে অবস্থিত। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ, WBCS মেন্সের প্রশ্ন এটা। মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ হলো কোনটি? মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ হচ্ছে ফোবস অ্যান্ড ডামোস, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট 2টি প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে, তাড়াতাড়ি কমেন্ট করো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন দয়ানন্দ সরস্বতী। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন, তো এগুলো মনে রাখবে। আল হিলাল, লাস্ট প্রশ্ন, কে প্রতিষ্ঠা করেন? আল হিলাল কে প্রতিষ্ঠা করেন? তো মনে রাখবে আল হিলাল এটি প্রতিষ্ঠা করেছিলেন আবুল কালাম আজাদ, কত সালে? 1912 সালে। এবং এই আল হিলাল এটি হচ্ছে উইকলি মানে সাপ্তাহিক উর্দু নিউজ পেপার, সাপ্তাহিক উর্দু নিউজ পেপার। আল হিলাল কে করেছিলেন? আবুল কালাম আজাদ। তো আউট অফ 53 একটা প্রশ্ন তো বাদ গেছে, তো 52 এর মধ্যে কার কার 35+ হয়েছে অবশ্যই কমেন্ট করবে। যাদের এখন 35 আসছে না তোমাদের বলবো এই মক টেস্টের যে সিরিজটা আছে 1 থেকে 120 পর্যন্ত অবশ্যই কমপ্লিট করবে, দেখবে তোমরাও পারবে। ওকে, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, যত লাইক করবে তত ভালো লাগবে আমার। এবং পারলে তোমাদের যেসব বন্ধুরা মিসলেনিয়াস পরীক্ষা দিচ্ছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। যারা নতুন আছো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।